দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি প্রথম আলোর আজকের আয়োজনে। আপনারা এরই মধ্যে লক্ষ্য করে থাকবেন বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দল সুষ্ঠু নির্বাচন নিয়ে নানাভাবে শঙ্কা প্রকাশ করেছেন। আ অনেকে নিরাপত্তা বা অন্যান্য ইস্যু সামনে এনেছেন। আজকে জামায়াতে ইসলামের পক্ষ থেকেও শঙ্কা প্রকাশ করা হয়েছে। আ এর কারণ আসলে কেবলই নিরাপত্তা ইস্যু নাকি উপদেষ্টা পরিষদ বা তাদের দক্ষতা বা নির্বাচন কমিশন কাদের নিয়ে আসলে প্রশ্ন উঠছে এবং এর ভেতরে আসলে কি কারণ থাকতে পারে? এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি অর্থনীতিবিদ এবং রাজনীতিবিদ আ ডক্টর রেজা কিবরিয়াকে। এসব নিয়ে আমাদের প্রথম আলোর আজকের বার্তা কক্ষের বিষয় নির্ধারণ করেছি সুষ্ঠু নির্বাচন নিয়ে দলগুলোর শঙ্কা কেন? আমন্ত্রণ জানাচ্ছি আমি শামসুজ্জোহা। চলে যাচ্ছে আমাদের আজকের অতিথির কাছে অর্থনীতিবিদ এবং রাজনীতিবিদ ডক্টর রেজা কিবরিয়ার কাছে। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। প্রথমেই জানতে চাইবো আজকের একটি বক্তব্য দিয়ে সেটি জামায়াত ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেছেন নির্বাচন যদি সুষ্ঠু না হয় তাহলে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূসের কাছ থেকে এমন একটা ঘোষণার আহ্বান জানানো হয়েছে যেটি হচ্ছে যে তারা এই নির্বাচনকে বাতিল করবেন যদি সুষ্ঠু না হয়। আমার প্রশ্ন হচ্ছে এরকম আমরা সবসময় দেখছি যে বিভিন্ন রকম শঙ্কা প্রকাশ করা হচ্ছে, প্রায় অন্যান্য দলগুলো করেছেন বিভিন্ন সময়। এত শঙ্কার আসলে কারণ আপনিও দেখেন কিনা এবং থাকলে সেগুলো কি, কি? আপনি বলেন এখন স্বস্তিকর পরিস্থিতি আছে কিনা নির্বাচন নিয়ে, আপনি বলেন আমাকে। আপনি তো আমার চেয়ে বেশি খবর রাখেন। এখন থেকেই তারা বলছে যে এটা বাতিল করতে হবে নির্বাচনটা। বুঝতে পারছেন না কত ডেঞ্জারাস কথাটা? পছন্দ মতো না হলে বাতিল করে দিতে পারে। এটা উল্টাপাল্টা হলে বাতিলও করতে পারে, পছন্দের লোক যদি ক্ষমতায় না আসে তারা বাতিল করতে পারে। এখন থেকেই বলছে নির্বাচন করার আগে। তো এটা একটা কমপ্লিটলি অপদার্থ, ইউজলেস একটা সরকার প্রধান এবং সরকার, এবং তাদের পক্ষে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব না। আমি আপনাকে বলবো, আমি তো 2 নির্বাচন খুব কাছে থেকে দেখেছি, যে ভোট বাক্স রক্ষা করা, এটাকে ভোট বাক্সের আগে এবং পরে রক্ষা করাটা খুব কঠিন কাজ, এবং একটা দক্ষ প্রশাসন, দক্ষ পুলিশ বাহিনী এবং দক্ষ সামরিক বাহিনী দরকার। তা আমাদের দক্ষ পুলিশ বাহিনী নাই, এটা তো কেউ অস্বীকার করবে না বাংলাদেশে, এবং সামরিক বাহিনীকে দিয়ে এটা করা খুব কঠিন। সারা দেশে একদিনে নির্বাচন করা যাবে না যদি সামরিক বাহিনী ব্যবহার করা হয়। আমার মনে ডিভিশন ওয়াইজ করলে হয়তো তারা কোনো মতে ম্যানেজ করতে পারবে, কিন্তু প্রশাসনের দক্ষতা নিয়ে আমার সন্দেহ আছে। আর এই উপদেষ্টা পরিষদ, এরা তো নিউট্রাল না, এটা তো নিজেদের পার্টি আছে। তারা তো একটা ন্যাশনাল চিলড্রেন্স পার্টি যেটা করেছে, এনসিপি যেটা বলে, এটা তাদের দল, এবং তাদেরকে সামনে নেওয়ার জন্য তারা বিভিন্নভাবে তারা চেষ্টা করবে। এবং 2018 থেকে আমরা দেখেছি যে একটা নির্বাচনকে উল্টানো, মানুষের রায়কে উল্টানো কঠিন কিছু না, ফলাফল উল্টানো এটা অসম্ভব কিছু না, এবং এরা এটাও করতে চেষ্টা করতে পারে। আমি তো এদেরকে একটা নিরপেক্ষ সরকার হিসাবে মনে করি না, এবং এদের এই নিরপেক্ষতার বিষয় নিয়ে তাদের রিজাইন করা উচিত নির্বাচনের আগে, এবং একটা নির্বাচনমুখী একটা সরকারের হাতে তাদের ক্ষমতা দিয়ে দেওয়া উচিত। আমি যদি ঠিক বুঝে থাকি, আপনি যেটা ইঙ্গিত করেছেন সেটি হচ্ছে দুজন ছাত্র প্রতিনিধি থেকে যারা উপদেষ্টা এখনো আছেন, একজন চলে গেছেন, তিনি এনসিপির এখন প্রধান ব্যক্তি। কিন্তু অন্যদের ক্ষেত্রে যখন এই প্রশ্ন উঠেছে, আপনার এর আগেও আমরা এরকম আলোচনা করেছি বা গণমাধ্যমে এসেছে, তখন তারা বলেছেন এনসিপির পক্ষ থেকে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিংবা মাহফুজ আলম তারা আসলে এনসিপির সদস্য নন, যদি তারা নির্বাচন করেন তাহলে সেখানে রিজাইন করে এটা তারা বলেছেন, এখানে আসবেন এটা বলেছেন। হ্যাঁ, এরকম ডিরেক্টলি মেম্বার না থেকেও একটা দলকে একটা পৃষ্ঠপোষকতা করা যায়। আসিফ নজরুল যেমন এটা করেছে এবং করবে ভবিষ্যতে, এই দুর্নীতিগ্রস্ত অর্ধশিক্ষিত একটা ঢাকা ইউনিভার্সিটির টিচার, যে সেকেন্ড ক্লাস, যার টিচার হওয়ার যোগ্যতা নাই, সেই লোকটি তার দলটাকে
সে পৃষ্ঠপোষকতা করবে, এটা আমরা জানি, আমরা দেখতেই পাচ্ছি। এবং এই পুরো প্রিন্সিপালটা, ছাত্র এই রাজনীতিটা, এটা খুব সাবধানে জিনিসটা চালাতে হবে। ছাত্র রাজনীতি এমন একটা জিনিস যে একটা বাচ্চা ছেলেকে, যার কোনোদিন সে চাকরি করেনি, কোনোদিন সে হালাল পয়সা উপার্জন করেনি, তাকে দেশ নিয়ন্ত্রণের কাজ আপনি দিয়ে দিবেন, এটা খুব বুদ্ধিমানের কাজ কিনা আপনি আমাকে বলেন। আমার মনে হয় এদের চেয়ে ভালো লোক আছে যারা দেশ নিয়ন্ত্রণে দক্ষতা দেখাতে পারবে। একটা অর্ধশিক্ষিত একটা বাচ্চা ছেলেকে এই দায়িত্ব দেওয়ার পেছনে এই আসিফ নজরুলটা, দিস ম্যান ইজ এ ক্রিমিনাল, হি ইজ আ ক্রিমিনাল অফ দ্য ফার্স্ট অর্ডার। এবং আমি জানি যে তার জন্যে সেফ প্যাসেজ চেষ্টা করা হচ্ছে, যে কয়েকজন উপদেষ্টার জন্যে সেফ প্যাসেজ করা চেষ্টা করা হচ্ছে ব্যবস্থা করতে। এখন আমার পয়েন্ট হলো যে মন্ত্রী হলে এমন কিছু করবেন না যেটার জন্য আপনাকে দেশ থেকে পালাতে হবে, এরকম কাজ করবেন না। ভেরি সিম্পল। যে এই প্রশ্নটা উঠেছে শুরুর দিকেই, এবং যখন এনসিপির প্রধান ব্যক্তি তিনি রাজনীতিবিদ হিসেবে এই বক্তব্যটা যখন দিলেন, তখন কিন্তু উপদেষ্টাদের পক্ষ থেকে অনেকে বলেছেন যে আমরা আসলে দেশ ছেড়ে যাব না, এবং প্রত্যেকের একটা ভালো অবস্থান দেশে তারা করেছেন, কারো প্রতিষ্ঠান আছে, কেউ কোনো প্রতিষ্ঠানে কাজ করে, যেমন আপনি আসিফ নজরুলের কথা বলেছেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আর সবাই মোটামুটি এরকম বলেছেন যে তাদের আসলে প্রয়োজন কি বাইরে যাওয়ার, এই ধরনের জবাব। তাদের যা যেই দুর্নীতি হয়েছে এবং এটার তদন্ত হবে এবং এটার প্রমাণ দেওয়া হবে, আমি মনে করি না যে তারা দেশে থাকতে পারবে, যে দেশে থাকা তাদের পক্ষে সম্ভব না, এটা আমার মতামত। আমি আপনাকে আমি ডকুমেন্টারি এভিডেন্স এই মুহূর্তে দিতে পারছি না, কিন্তু তারা যে আওয়ামী লীগারদেরকে ছেড়ে দিয়েছে টাকার বিনিময়ে, এটা যে একটা সিক্রেট, এটা ঠিক না। অনেক মানুষ এটা জানে, অনেকে পালিয়েছে ওইভাবে, এবং কোনো অ্যাকশন নেওয়া হয়নি আওয়ামী লীগের বিরুদ্ধে, এটাও একটা ব্যাপার। আপনি রুল অফ ল যদি আনতে হয়, মানে যাদেরকে ধরা হয়নি দেশের বাইরে চলে গেছেন, আপনি তাদের জন্য বলছেন, আইনের শাসন ফেরত আনতে হলে একটা হত্যাকাণ্ডের পর যে হত্যাকাণ্ডের পেছনে ছিল তাকে শাস্তি দিতে হয়, বা তাকে একটা বিচারের আওতায় আনতে হয়, কিন্তু এরা সেটা চেষ্টা করেনি, পারেনি। যারা পালিয়ে গেছে টাকা পয়সা নিয়ে, ওই টাকা ফেরত আনার জন্যও কোনো চেষ্টা হয়নি। একটা চেষ্টা হয়েছে যে শেয়ারিং, যে তোমরা যদি এই টাকাটা কিছু টাকা ফেরত পাঠাও, তাহলে আমরা আমাদের পকেটে দিয়ে দাও, আর বাকিটা তোমরা রেখে দাও। এই ধরনের এগ্রিমেন্ট হয়েছে কয়েকটা, কিন্তু সিরিয়াস কোনো এফর্ট হয়নি যে এই দেশ এর সম্পদ, এই গরিব মানুষের সম্পদ, এটা ফেরত আনার কোনো সিরিয়াস চেষ্টা এই সরকার করেনি। এই সরকার কি করবে? প্রফেসর মোহাম্মদ ইউনূস সম্বন্ধে আমি প্রথমেই ক্রিটিসাইজ করব। উনি বিশ্ব খ্যাতিনামা একটা ব্যক্তিত্ব, কোনো সন্দেহ নাই। বাংলাদেশে এত বিখ্যাত কোনো মানুষ আর কেউ নাই, এটা মানে এটা নিয়ে তর্কাতর্কি করার কিছু নাই, এটা সত্য। কিন্তু এই মানুষটি কিন্তু বাংলাদেশের ব্যাপারে শেখ হাসিনার বিরুদ্ধে কোনো কথা মুখ খুলেননি যতদিন ওনার নিজের উপরে যতদিন কেস না হয়, উনি কিন্তু চুপচাপ ছিলেন। আপনি খেয়াল করেন প্রত্যেক ঘটনায়, প্রত্যেক দুর্ঘটনায় আওয়ামী লীগ যখন দুঃশাসন, দুর্নীতি, হত্যা, গুম যখন করছে, কোনো আপত্তি এই মানুষটির মুখ থেকে শোনা যায়নি। এটা একটা ভিজা বিড়াল, একটা ভীতু, একটা নিরামিষ। এদের এই জাতের লোককে দিয়ে দেশ চালানো সম্ভব না। শক্ত হাতে অনেক কিছু করতে হয়। এটার একটা ব্যাখ্যা আসতে পারে উনি যেহেতু এটা মানে ওনার পক্ষ থেকে যে তিনি প্রয়োজন মনে করেছেন যে তার কাজটা করে যাওয়া দরকার। ওনার পরে যখন ওনার কাজটা খুব সুন্দর করেছেন। উনি গ্রামীণ ব্যাংকের ট্যাক্সের মওকুফ করে দিয়েছেন 2030 পর্যন্ত, খুব সুন্দর কাজ। উনি আরেকটা সুন্দর কাজ দিয়েছেন, তাদেরকে বিশ্ববিদ্যালয় দিয়েছে, তাদেরকে ম্যান পাওয়ার লাইসেন্স দিয়েছে, মানে গ্রামীণ ব্যাংকে তুলতে উনি ওনার কাজ করে গেছেন।
সো উনি সেটা মনে করতে পারেন আপনার কথায় যে হ্যাঁ আমি তো আমার কাজ করেছি, আমার সবকিছু তো ঠিক আছে, কিন্তু দেশের জন্য কি করেছে এই লোকটি? কিচ্ছু করেনি। দেশের পক্ষে কখনো কথা বলেনি। আপনারা ওনার খেয়াল করবেন, জি। আপনাদের পুরো সব নিউজ রিলগুলি থেকে দেখবেন যে ওনার কোনো একটা কথা উনি উচ্চারণ করেননি। কিসের ভয়? এত ভয় কিসের? এত ভীতু লোককে কোনো দিন দেশ প্রধান করতে হতে দেওয়া এখন উচিত আসলে না। ভয় কিসের আমি জানি না। কারণ এখন তো উনি সরকারের প্রধান। আর আমার প্রশ্ন হচ্ছে আরেকটি, যে উনার যে গুরুত্বপূর্ণ কাজের কথা উনি নিজেও উল্লেখ করেন এবং দেশে যেটা সংবাদে আসে বা উনি বলেন বারবার, সেটি হচ্ছে সংস্কার। এই এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকার আ যে ৩ টি গুরুত্বপূর্ণ কাজের কথা বলেন, তার মধ্যে একটি নির্বাচন যেটি সামনে ফেব্রুয়ারিতে ঘোষিত, ফেব্রুয়ারি ২০২৬। একটি হচ্ছে বিচার প্রক্রিয়া, সেটি চলমান, তিনি এটি বলেছেন। আর আরেকটি হচ্ছে সংস্কার প্রক্রিয়া। এই যে ঐক্যমত্য কমিশন ছাড়াও আরো কমিশনগুলো ছিল, এগুলোর যে ফলাফল এখন পর্যন্ত যা আপনার পর্যবেক্ষণ, আপনার কি মনে হয় এটা কি আলোর মুখ দেখবে এটা বা কোন একেবারে পর্যায়ে? টোটাল ফেইলিয়ার। একটা অর্ধশিক্ষিত একটা আইনজীবীকে বিচার ব্যবস্থা সংস্কারের ওভারঅল দায়িত্ব দেওয়া, এটা স্টুপিড। ইটস মানে স্টুপিড বলবো, ইটস অ্যান ইনক্রেডিবলি স্টুপিড অ্যাক্ট। এটা মোহাম্মদ ইউনুসের, এটা ওনার দায়িত্বে পড়ে। এবং অন্য যে কথা সংস্কারে বলছে, ওনার কিসের ম্যান্ডেট সংস্কার করার? উনি কি বুঝেন বাংলাদেশের আসল সমস্যা? উনি কি বুঝেন? কোনো পলিটিক্যাল ফোর্সকে উনি সঙ্গে রাখেননি, রেখেছেন ওনার এনজিও ভক্ত একটা গ্রুপ এবং কয়েকটা ছাত্রকে নিয়ে উনি কাজ করবেন। পলিটিক্যাল ইনফ্লুয়েন্স যারা জনগণের সাথে একটা সম্পর্ক আছে, কানেকশন আছে, তাদেরকে উনি কোনো পাত্তা দেননি। এটা থেকে বোঝা যায় যে ওনার মতলবটা ছিল খারাপ। এটা একটা ব্যক্তিগত একটা এজেন্ডা, এটা জাতীয় কোনো এজেন্ডা হতে পারে না। এবং শেখ হাসিনা বসে বসে হাসছে যে আমি বলেছিলাম না এই লোকটা সম্বন্ধে সন্দেহ যেন থাকে মানুষের। উনি হাসছেন যে এখন লোকে বুঝছে, এতদিন পরে লোকে বুঝছে এই লোকটা কি। তার গ্রামীণ ব্যাংকে যে ইন্টারেস্ট রেট দেয়, আমি এটা আনএক্সেপ্টেবল মনে করি অ্যাজ অ্যান ইকোনমিস্ট। ওকে, 44% ইফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট গরিব মানুষদের উপরে চালানো হচ্ছে এবং অত্যাচার করা হচ্ছে। ইউ ক্যান্ট ডু দ্যাট। The Bangladesh Bank is failing in its duties. They should impose a limit of say 20%, 20%-এর বেশি ইফেক্টিভ রেট এক বছরে কোনো মানুষকে যেন না দিতে হয়। তাদের একটা আইন পাস করা উচিত এই ব্যাপারে। অর্থনীতিবিদ হিসেবে আপনি নিশ্চয়ই এগুলো বলতে পারেন এবং জানেন আপনি। আমি ওইভাবে যদি প্রশ্ন করি, উনিও নিজেও তো অর্থনীতিবিদ এবং এদেশেরই মানুষ। মানে সেই জায়গা থেকে আসলে উনি নিশ্চয়ই এই বিষয়গুলো জানেন, জেনে বুঝেই মানে এরকম একটা সিদ্ধান্তে গেছেন। ওনার অর্থনীতির বোঝার যে উনি যেগুলো বুঝেন, আমি ওইসব এরিয়াতে আমি কাজ করি না। উনি মাইক্রো ক্রেডিট ভালো বুঝেন, এর বাইরে আমার মনে হয় না ওনার খুব বেশি আন্ডারস্ট্যান্ডিং আছে যে কি ঘটছে বা কি করে একটা দেশকে উন্নত করা যায়। এটার কোনো আইডিয়া নাই ওনার, এই মানুষটির। আমি আরেকটা প্রসঙ্গে আসতে চাই। আপনি উপদেষ্টা অনেকেরই প্রসঙ্গে এনেছেন। আরো একটি প্রসঙ্গ নির্বাচনের প্রসঙ্গ আসার সঙ্গে সঙ্গে আসে, সেটি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। বাংলাদেশের যে পরিস্থিতিতে এখন আছে সেটি আসলে আদৌ ভালো নির্বাচন করা সম্ভব কিনা। এর মধ্যে বেশ কিছু সরকারের সিদ্ধান্তের কথা আপনি জেনে থাকবেন যে সেনা, নৌ, বিমান বাহিনী সবাই এখন সমন্বিতভাবে নির্বাচনে কাজ করবেন। কিন্তু সবার আগেই গুরুত্বের সাথে আসে পুলিশ বাহিনী এবং পুলিশের কিভাবে তারা অ্যাক্ট করতে পারবে। আপনি মনে করেন কিনা তারা ভালো জায়গায় আছে এবং একটি সুষ্ঠু নির্বাচন করতে তারা ক্যাপাবল? I don't think the police are in any position. তাদেরকে রিফর্ম করা হয়নি ঠিক মতো এবং এটা আরো এই কাজটাই আরো 2-3 বছর লাগতে পারে, এরকম একটা আশঙ্কা আমার। আর আর্মি আমাদের 2018 নির্বাচনে আমি দেখেছি আর্মির কি ভূমিকা ছিল। স্ট্রাইক ফোর্স হিসাবে তারা ঘোরাফেরা করেছে, তারা ট্রাক নিয়ে ঘুরেছে, এসেছে, দেখেছে যে একটা সেন্টার দখল হয়ে গেছে। হ্যাঁ, তারা জিজ্ঞেস করেছে যে কি ব্যাপার বাবু, আমাকে দেখে বলো কি হয়েছে এখানে। বলে এখানে দখল হয়ে গেছে। ও আচ্ছা, তাহলে ওরা চলে গেছে। এরপরে সেন্টারে গিয়ে দেখেছে। তো এই ধরনের ইউজলেস
ইন্টারভেনশনের চেয়ে ইন্টারভেনশন কথাটা না বলাই ভালো। আর্মি যদি শক্ত হাতে নেয় নির্বাচনটা, আমি অফকোর্স এটাকে আমি সাপোর্ট করব, জনগণ সাপোর্ট করবে। এটা তো পাকিস্তানি আর্মি না, এটা বাংলাদেশের আর্মি। রাইট। আমাদের বিশ্বাস আছে আমাদের আর্মির উপর, কিন্তু তারা তাদের ওই পরিসংখ্যানে তারা মানে পারবেন কিনা আমার একটু সন্দেহ আছে। আমার মনে হয় না উই হ্যাভ এনাফ ট্রুপস যে পুরো দেশটাকে কভার করার মতো। আমার এলাকায় 173 সেন্টার ছিল, জি, 3টা আর্মি ট্রাক ঘুরেছে। এখন আপনি বলেন 3টা আর্মি ট্রাকে 173 সেন্টার এটার কন্ট্রোল করা কি সম্ভব? এটা হাস্যকর। এবং তাদেরকে যে কাজটা দেওয়া হয়েছে এটা অন্যায়, এটা কোনো তারা পারবে না কাজটা করতে। আর পুলিশ তো টোটালি সরকারের অধীনে কাজ করেছে, আবারও হয়তো সেভাবে করবে। আমরা আবার 2018 মতো একটা নির্বাচন দেখতে পারি, যেটা এখনই প্রধান উপদেষ্টা বলছেন বাতিল করে দিতে হবে। এটাতে বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে দাবি করেছেন জামাত ইসলামের বাংলাদেশের জনগণের মধ্যে, বাংলাদেশের জনগণের বাইরে অন্য দেশের মধ্যে কি একটা ইমেজ হবে যদি আমাদের নির্বাচন হয় আর প্রধান উপদেষ্টা তার সেটা আরো এক সপ্তাহ পরে ওটাকে বাতিল করে। এটা হাসাহাসি হবে যে তোমাদের কোনো আইডিয়া নাই যে কিভাবে নির্বাচন কি করে করতে হয়। তোমরা জাতিসংঘকে আনো, জাতিসংঘের সৈন্য আনো, ওদেরকে দিয়ে করাও। আমাদের ছেলেরা করেছে অন্য দেশে, তো জাতিসংঘের কিছু ট্রুপস এনে একটা সুষ্ঠু নির্বাচন করো, এরকম দাবি উঠবে এই বাতিল হওয়ার পর। আমি একটু আমাদের পুলিশ সংস্কার বিষয়ে আসতে চাই। আমাদের পুলিশের বিষয়ে সংস্কারের অনেকগুলো ধাপ পেরিয়ে এসেছেন, তারা আলাপ আলোচনা পর্যায়ে ছিল। তার মধ্যে বলা হচ্ছে যে বেশ কয়েকটি হয়নি, তার মধ্যে খুবই সাধারণ দু একটি বিষয় আমি উল্লেখ করতে চাই। যেমন নারী আসামিকে যখন ধরা হয় তখন নারী পুলিশরা সেটা হ্যান্ডেল করবে, এই ধরনের একটি বিষয়। এছাড়াও রাজনৈতিক উদ্দেশ্যে পরিচালিত হওয়ার কথা না পুলিশকে কখনোই, কিন্তু এই অভিযোগটাই সবসময় হয় যে যখন যিনি সরকারে থাকেন পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়। এটা আসলে মানে এখনকার যে সরকার, এটা তো রাজনৈতিক সরকার না, তাই না? এটা তো একটা অন্তর্বর্তীকালীন সরকার। তাহলে সেই সরকারের সময় এই প্রসঙ্গগুলো কেন উঠে? খুব সহজ। কারণ উপদেষ্টারা যখন পোস্টিং করে ডিসি এসপি, তখন পয়সা নেওয়া হয়, তখন একই কন্ট্রোল থাকে। যে 4-5 কোটি টাকা দিয়েছে উপদেষ্টাকে ওই পোস্টিং এর জন্য, সেই উপদেষ্টার জন্য কাজ করে। সো এটা রাজনৈতিক সরকারের মতোই কারাপ্ট এবং ইনইফেক্টিভ। কাজে এই জায়গা থেকে সরে না আসলে, আপনি দুর্নীতি প্রসঙ্গ বারবার বলছেন, আমি অলি আহমেদের একটি বক্তব্য আপনাকে শোনাতে চাই, অনেকটা এরকমই, যে উপদেষ্টাদের নিয়ে বিএনপি জামাত বিভিন্ন সময় কথা বলেছে। অলি আহমেদ তিনি বলছেন যে সেসব আবার নতুন করে আলোচনা আসার প্রতিক্রিয়া ওনার কাছে জানতে চাওয়া হয়েছিল, সাংবাদিকরা ওনাকে জিজ্ঞেস করেছিলেন। তিনি বলেছেন অনেক উপদেষ্টা এখন দুর্নীতির সঙ্গে জড়িত, বিএনপি বলছে তাদের কাছে খতিয়ান আছে, কিন্তু আমি মনে করি, অর্থাৎ অলি আহমেদ বলছেন, তিনি মনে করেন যে উপদেষ্টারা যদি কোনো অন্যায় করেন তারাও কিন্তু বিচারের ঊর্ধ্বে না, তাদেরও বিচার হবে। জি, আমি ওনার সাথে একমত, এবং তাদের বিচার হবে। এবং সেই জন্যই তো বলছি কোন সেফ প্যাসেজ, কাউকে কোনো সেফ প্যাসেজ দেওয়া হবে না। ফ্রান্সে যারা যেতে চায়, যারা আমেরিকায় বাড়ি কিনেছে, দ্যাটস নাইস, কিন্তু তাদেরকে কাউকে যেতে দেওয়া হবে না। তাদেরকে এবং তাদের ফ্যামিলিকে এই দেশেই থাকতে হবে এবং তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। তো সেফ এক্সিটের যে বিষয়টি এসেছিল, তাহলে কি আপনার মনে হয় যে এটা আসলে সব বুঝে শুনেই এই প্রসঙ্গটি সামনে এসেছিল? জি, অ্যাবসলিউটলি, তারা খুব ভালো করে বুঝেছে। এতগুলি শুনেন, আপনার যদি এখন $200 মিলিয়ন আমেরিকায় থাকে, এটা এখন উপভোগ করার একটা সুযোগ চাইবেন না? সেই জন্য তো সেফ প্যাসেজ দরকার। এবং সেফ প্যাসেজ করার জন্য কত লোককে পয়সা দিয়েছে এটা কোনো হিসাবই নাই। তো এই লোকগুলি এগুলো করে। এখন দ্যাটস দ্য, এত নিম্নমানের লোককে এই পজিশনে আনলে এরকম কাজ করে। সব বাঙালিরা কারাপ্ট? আই ডোন্ট বিলিভ ইট। ইফ আই ডিড, আমি এই দেশে ফেরত আসতাম না। আমি এখনো মনে করি দেয়ার আর পিপল হু রিয়েলি লাভ দিস কান্ট্রি, এবং এই দেশটাকে একটা উন্নত এশিয়ান দেশ হিসাবে তারা দেখতে চায়। এটা সম্ভব। আমি আপনাদেরকে বলতে পারি, আমার তো 45 বছরের অভিজ্ঞতা 35 দেশে।
যে এটা সম্ভব। হুম। এটাকে আপনি 10-15 বছর দেন, বাংলাদেশ কোথা থেকে কোথায় চলে যাবে আপনাদের মানে মাথা ঘুরে যাবে। যে বাংলাদেশের মতো একটা দেশ এত ফাস্ট উঠে আসতে পারে, আপনি অবাক হয়ে যাবেন। কারণ আমাদের দেশের মানুষের কোয়ালিটি হলো খুব উচ্চমানের। অনেক দেশে আমি কাজ কোন করেছি, দিক থেকে বললাম মানে তো। কোন বিষয়টার কথা বলছেন আপনি? মানে তাদের ক্রিয়েটিভিটি, আচ্ছা। তাদের হার্ড ওয়ার্ক, হুম। তাদের দেশপ্রেম, তাদের মেধা সবকিছু খুব উচ্চমানের। অন্য দেশের সাধারণ সাথে মানুষেরই সাধারণ কথা। মানুষের কথা রাইট। বলছি। হুম। আমি সেজন্য বলি আমাদের সাধারণ মানুষের উপরে যদি একটা সরকার আসে, তাদের উপরে ভরসা করে এই দেশটা উঠে আসবে এবং আপনারা নিশ্চিন্ত থাকেন এই দেশটা ওকে। থাকার মতো হবে। কিন্তু এই মুহূর্তে আমরা সেই পথে না। এই ইউজলেস একটা সরকার থাকাতে এই সমস্যা। এখন যেটি বিষয় খুব নির্বাচনের প্রসঙ্গে আমরা আলোচনা করছিলাম। আরেকটি আরপিও সংশোধনের একটা প্রসঙ্গ এসেছে এবং উপদেষ্টা পরিষদ আ যেগুলো সম্মতি দিয়েছেন তার মধ্যে একটি হচ্ছে জোটের প্রার্থী হলে এর আগে আমরা দেখেছি যে বিএনপি যদি কোনো জোট লিড করে তাহলে অনেকে ধানের শীষে প্রার্থী হয়েছেন এবং যদি আওয়ামী লীগের করেন তাহলে নৌকা। এটা আমরা অতীতে দেখেছি। কিন্তু এটা আর করা যাবে না। তারা নিজ প্রতীকে নির্বাচন করতে হবে। এটিতে আবার বিএনপি বাধা দিচ্ছে। মানে এটার যুক্তিটা কি? বা আপনি আসলে এই নিয়মটাকে কিভাবে দেখেন? এটা তারা চাচ্ছে না যে বিএনপি তো এখন বাংলাদেশের সর্ববৃহৎ দল। তারা তো আরো লোককে তারা টেনে আনতে পারে তাদের মধ্যে। এটা বাধা দেওয়ার জন্যে এটা করা হচ্ছে, আর কোনো কারণ নাই। তো অ্যান্টি বিএনপি একটা মুভ। বিএনপি যে কারণে মানে এটা তাহলে অন্য দলের সাথে তারা তো আলাপ করেনি? মানে সেখানে মতামত দেওয়ার বিষয় ছিল না কিনা আপনি কোনো বা আলাপে বসেছেন কখনো? এগুলো কোনো আলাপ না, এগুলো মনোলগ। একজন কথা বলে যায়, আরেক গ্রুপ শুনে। রিয়েল কনভারসেশন, রিয়েল ডায়ালগ ডায়ালগ রাইট। এগুলিতে হয় না। এই যে ৮ ঠিক মাস শেখ হাসিনার সময় যেমন শেখ হাসিনা ডায়ালগ করতো, যে একেবারে ফ্রড ডায়ালগ গুলি উনি বলে দিতেন আর অন্য লোক শুনতো, ঠিক ওই স্টাইলেই ডায়ালগ হয়। সো কোনো কিছুই চেঞ্জ হয়নি কিন্তু ওই দিক এবারে যে থেকে। আমরা দেখলাম যে প্রায় ৮ মাস ধরে যেটা একটা বৈঠকের ধারাবাহিক বৈঠক সেখানে বিরতি দিয়ে আবার সময় দিল ৩০ টা দলের সঙ্গে যে বৈঠকের কথা বলা হলো সেটাকে আপনি আসলে কিভাবে ব্যাখ্যা করবেন তাহলে? এগুলো ফ্রুটফুল না, এগুলো ইফেক্টিভ না। এগুলো ধরেন একটা দল তার পুরো বাংলাদেশে হয়তো ২ টা আমি সিট, ঐক্যমত্য কমিশনের যে সিরিজ বৈঠক সেটির কথা বলছি। আমি ওইগুলির কথাই বলছি। জি। পুরো বাংলাদেশে যার ২ টা সিট আছে, সে যখন জোর গলায় একটা জিনিস বলে আর বিএনপি একই কথা বলে, তখন এটা ঠিক ২ টাই যেন মেনে নেওয়া হয় যে ২ দল, এক দল তো বলছে এটা, আরেক দল বলছে এটা, যে এটা তো সমান। আমি এটা মানি না। এটা আচ্ছা, এটা আচ্ছা। ইটস আ ভেরি, মানে এটা একটা টুইস্টেড লজিক যে হুম। ওই ২ কনস্টিটুয়েন্সির দল আর বিএনপি বিএনপি তারা এক সমান, তাদের ভয়েসটা সমান হবে, এটা আমি মানি না। এটা অর্থাৎ দলের ডেমোক্রেটিক না। হ্যাঁ। ওকে, বুঝতে পারছি। এবারে আসি আরেকটি যে আরপিও সংশোধনী আনা হয়েছে সেখানে একটি কথা সরাসরি বলা হয়েছে যে পলাতক যারা এবং পলাতকের ব্যাখ্যা দেওয়া হয়েছে আদালত থেকে যাদেরকে পলাতক ঘোষণা করা হবে তাদেরকে জাতীয় নির্বাচনে প্রার্থী হতে দেয়া হবে না। মানে তারা প্রার্থী হতে পারবে না। এটি হচ্ছে সংশোধনী। এখন এই সময় এসে এই নিয়মটা সামনে আনার ক্ষেত্রে আপনার মনে হয় কিনা যে কেবলই আওয়ামী লীগের এখন যে সিচুয়েশন রাজনৈতিকভাবে তাদেরকে কার্যক্রম নিষিদ্ধ করা আছে এবং তারা অনেকে পালিয়ে আছেন। সেক্ষেত্রে আপনার মনে হয় কিনা যে আওয়ামী লীগকে টার্গেট করেই এই আইনটি করা হচ্ছে? জি, অফ কোর্স আওয়ামী লীগকে টার্গেট করা হয়েছে। এখন আপনাদেরকে ইতিহাসটা এটা জাস্ট মনে করে দেওয়ার খুব বেশি জটিল কিছু না। আমাদের ইতিহাসে গণতন্ত্র ধ্বংস হয়েছে ২ বার। একবার শেখ মুজিব করেছে বাকশাল দিয়ে, আরেকবার শেখ হাসিনা। আর আমাদের গণতন্ত্র ফিরিয়ে এনেছে ২ বার বিএনপি। একবার জিয়াউর রহমান সাহেব মাল্টি পার্টি ডেমোক্রেসি ফেরত আনলো, বহুদলীয় গণতন্ত্র, এবং বেগম খালেদা জিয়া। সো এখানে একটা রেকর্ড আছে। সো যেই দলটা গণতন্ত্রের বিরুদ্ধে, তাকে সব গণতান্ত্রিক সুযোগ সুবিধা আপনি কেন দিবেন আমাকে বুঝান। আচ্ছা। কেন দিবেন? তারা আমেরিকা, জার্মানিতে দেয় না, নাৎসি পার্টিকে দেয় না, কারণ তারা গণতন্ত্র ধ্বংস করেছে, সেই জন্য তাদেরকে দেওয়া হয় না। আমাদের দেশে আওয়ামী লীগ গণতন্ত্র ধ্বংস করেছে ২ বার। একবার করলে ঠিক আছে, ২ বার তারা করেছে এবং তারপরেও তাদের কোনো মাপ
থাকতে পারে না। এবারের যে রাজনৈতিক পরিস্থিতি তাতে একটি বিষয় আওয়ামী লীগের ক্ষেত্রে যেমন একটি বিষয় ঘোষিত আছে যে তারা তাদের এক্সিকিউটিভ অর্ডারে ঘোষণা করেছে যে তাদের রাজনৈতিক কার্যক্রম স্থগিত বিচার শেষ না হওয়া পর্যন্ত, এটি বলা হয়েছে। কিন্তু জাতীয় পার্টির ক্ষেত্রে সেরকম কোনো বিচারিক অথবা এক্সিকিউটিভ অর্ডারে কোনো কিছু বলা নাই। কিন্তু জাতীয় পার্টি নির্বাচনের জন্য অংশগ্রহণ করতে না পারে কারণ স্বৈরাচারের সহযোগী হিসেবে তাদের উল্লেখ করা হচ্ছে এবং এটি দাবি তোলা হচ্ছে অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকে। আমার প্রশ্ন আপনাকে, আপনি রাজনীতিবিদ হিসেবে এটাকে কিভাবে এই দাবিটাকে কিভাবে দেখেন? তাদের ব্যাপারে এখন পর্যন্ত কোনো বিচারিক সিদ্ধান্ত আসেনি বা অন্য কোনো সিদ্ধান্ত আসেনি? জাতীয় পার্টি একটা দালাল দল, তারা দালাল, আওয়ামী লীগের দালাল হিসেবে তারা কাজ করেছে। তাদেরকে আওয়ামী লীগকে যত কোনো সুবিধা না দিলে তাদেরকে কোনো সুবিধা দেওয়া উচিত না, ভেরি সিম্পলি। সো আমি একেবারে একমত যে এদেরকে কোনো কিন্তু সেই সুযোগ দেওয়া প্রক্রিয়াটা উচিত আসলে না। কেমন হওয়া উচিত? কারণ আওয়ামী লীগের ক্ষেত্রে যেমন একটা বাধ্যবাধকতা রাখা হয়েছে যে তাদের কার্যক্রম নিষিদ্ধ, জাতীয় পার্টির কি তাহলে সিদ্ধান্ত আসা দরকার বা কিছু বলা দরকার? হ্যাঁ, এরকম এখন তো আইনগত কোনো বাধা নেই। এখন একটা সিদ্ধান্ত দরকার যে তারা নির্বাচন করতে পারবে না, তারা অগণতান্ত্রিক একটা দল, তারা অগণতান্ত্রিক শাসন ব্যবস্থায় তারা অংশগ্রহণ করেছে 3 বার নিজেরা, তারপরে আরো 2 বার, তাদেরকে কোনো সুযোগ দেওয়ার কোনো অবকাশ নেই। ওকে, এটি হচ্ছে জাতীয় পার্টির বিষয়। আমি একটু এনসিপির ক্ষেত্রে আসতে চাই। সবচেয়ে শেষে দিকে গত ফেব্রুয়ারিতে জন্ম নিয়ে একটা রাজনৈতিক দল, কিন্তু সেই দলটি আমি এই সরকারের কাছে বলতে হয় যে অনেকভাবে গুরুত্বপূর্ণই মনে হয়েছে। বিভিন্ন বৈঠক যখন ডাকা হয় তখন বিএনপি এবং জামায়াত ইসলামের পরেই এই দলটিকে গুরুত্বের সাথে আলোচনায় ডাকা হয়েছে। এবার যে দুটি বিষয় এসছে, একটি হচ্ছে তাদের নির্বাচনী প্রতীক হিসেবে তারা শাপলা চেয়েছে, এইটা নিয়ে নির্বাচন কমিশনের সাথে এক ধরনের মতদ্বৈততা চলছে, এবং জুলাই সনদ ঘোষণা তারা করতে চেয়েছিল গত ডিসেম্বরে, সেই সনদ যখন স্বাক্ষর হচ্ছে তখন তারা স্বাক্ষর করলেন না। এই দুটো বিষয়কে আপনি কিভাবে দেখছেন? আমি তাদের শাপলার ব্যাপারে আমার কোনো স্ট্রং মতামত নাই। শাপলা হোক, যেটাই হোক, সোনার শাপলা দিয়েও তারা কোনো ভোট পাবে না। আমি সারা দেশের খবর আমি রাখি না, কিন্তু আমাদের সিলেটের খবর রাখি। তারা কোনো সিটে তারা তাদের জামানত রাখতে পারবে না। সিলেট অঞ্চলের কথা বলছি। সিলেট অঞ্চল কোনো জামানত রাখতে পারবে না। সো এটা একটা চ্যালেঞ্জ। সো ঠিক আছে, তারা এখন খুব গুরুত্ব দেওয়া হচ্ছে কারণ এটা প্রফেসর ইউনূসের পছন্দের দল, আসিফ নজরুলের পছন্দের দল। ঠিক আছে, পছন্দ করুক, কিন্তু যখন নির্বাচন হয়, জনগণের রায় যখন পায়, তখন বুঝবে এরা কোথায় যাবে। যেই মানুষটি কোনোদিন হালাল পয়সা উপার্জন করেনি, সে রাজনীতি করে কি করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে, আমি জানতে চাই। তার 1000 টাকার হালাল রোজগার নাই, রেকর্ড নাই, এবং রোজগারের কোনো রেকর্ড নাই। সে কোনো চাকরি করেনি, কোনো ব্যবসা করেনি, সে জমিদারিও না। তার জমিদারি থাকলে তো আগেকার দিনে করা যেত, কিন্তু তার কোনো জমিদারিও নাই। তারা এখন বিরাট বিরাট মিটিং করে, তারা মানিক মিয়া অ্যাভিনিউতে মিটিং করে। অন্য কোনো দলকে আপনি কি মনে করেন মানিক মিয়া অ্যাভিনিউতে মিটিং করতে দিত? আপনি কি মনে করেন অন্য জামাত যদি চাইতো তাদেরকে দিয়ে দিত? এখন পর্যন্ত কেউ করেননি, এটাই হচ্ছে। কাউকে দিবে না, কারণ এটা হলো ইউনূস এবং এই আসিফ নজরুলের দল, সেই জন্য তাদেরকে দেওয়া হয়েছে। সো এই ফেভারিটিজম আমরা এখন থেকেই দেখতে পাচ্ছি। এই ফেভারিটিজম নির্বাচনের সময় কি হবে কে বলতে পারে? তখন মানুষ ক্ষেপে যাবে এদের উপরে। আগামী 4 মাসের মধ্যে নির্বাচনের সময় তখন এই সরকারের উপরে মানুষ কিভাবে ক্ষেপে যাবে সেটা আপনারা দেখবেন। আমি এটা প্রেডিকশন দিচ্ছি, এটা আরেকটা জঘন্য কোনো ঘটনা ঘটতে পারে, যে জনগণের রাগ এদের উপরে, যে তাদের রায় আবার উল্টানোর একটা চেষ্টা চলছে, এদের কেউ মাপ দিক করবে না। আমরা আলোচনার একেবারে শেষের দিকে, সব শেষ প্রশ্ন, সকল রাজনীতিবিদেরই নির্বাচনের সময়টা, বিশেষ করে জাতীয় নির্বাচনের সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি নিজেও একজন রাজনীতিবিদ, একাধিক দলের সঙ্গে কাজ করেছেন। এবারের নির্বাচনে অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনি অংশ নিচ্ছেন কিনা, নিলে কাদের সঙ্গে, এবং নিশ্চয়ই আপনার এলাকায়, কিন্তু কোন দলের সঙ্গে বা কিভাবে, সেটি একটু জানতে চাই। সেটা তাদের থেকে কনফার্মেশন বলার আগে আমার বলা উচিত না,
কিন্তু আমি নির্বাচন করব একটা এলাকায়, যেভাবেই হোক করব, সেটা হলো হবিগঞ্জ ১, আচ্ছা নবীগঞ্জ বাহুবল। এটা আচ্ছা হলো হবিগঞ্জ ১ কিন্তু গ্রাম, গ্রাম এলাকা আর আমার বাবার সিট কিন্তু ছিল হবিগঞ্জ ৩, ৩ আরেকটা শহর। আরেকটি ওটা শহর। শহর ওকে সো এটা অনেকে মনে করে যে ১ নিশ্চয়ই শহরটা ছিল, কিন্তু না। হবিগঞ্জ ১, নবীগঞ্জ বাহুবল, সেখানকার মানুষের কাছে আমার নিজের বিরাট গ্রহণযোগ্যতা আমি বলবো না, কিছুটা আছে। তার চেয়ে বেশি তারা মানুষ আব্বার প্রতি তাদের একটা ভালোবাসা, এটার সুযোগ আমি নিব হ্যাঁ না এটা কেন? নিশ্চয়ই রাজনীতিবিদ হিসেবে রাজনৈতিক পরিবারের মানুষ জি। আপনি সেক্ষেত্রে সেটা একটা নিয়ে কিন্তু ওই আসনটা পরিবর্তনের কারণটা কি একটু বলবেন মানে আপনি এই জায়গাটা চুজ করলেন কেন? সবসময় এটাই আব্বার ইচ্ছা ছিল। আচ্ছা আব্বাকে ফোর্স করা হয়েছে। ২৩ বছর যে সিট আওয়ামী লীগ পায়নি, আচ্ছা সেই সিটে আব্বাকে ঠেলে দেওয়া হয়েছে। আচ্ছা এটা শেখ হাসিনার একটা চাল ছিল হুম, যে নির্বাচন করবে, হারবে, অর্থমন্ত্রী বানাবো কিন্তু নির্বাচন জিততে দিব না। আচ্ছা ওনার এই ধরনের অদ্ভুত অদ্ভুত চাল ছিল। মনটা তো একটা একটা ডাইনির মতো একটা মন। উনি এই ধরনের চিন্তা করতেন। যে এটাই। কারণে আপনি সেই জায়গাটা ফেরত আসতে চান ওই এলাকাটাই জি, জি একটা আমাদের এলাকায়। অনেক ধন্যবাদ আপনাকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য রেজা ওকে, কিবরিয়া। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক আমাদের সঙ্গে আজকে ছিলেন অর্থনীতিবিদ এবং রাজনীতিবিদ ডক্টর রেজা কিবরিয়া। তার কাছ থেকে রাজনীতির এই সময়ের নানা দিক নিয়ে আমরা আলোচনা করেছি। রাজনৈতিক এমন নানা বিশ্লেষণ জানতে আমাদের সঙ্গে থাকুন রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত। প্রথম আলোর এই আয়োজন বার্তা কক্ষ দেখুন prothomalo.com, প্রথম আলোর ইউটিউব, ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ার সবগুলো প্ল্যাটফর্মে। আর যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।